তাহলে শুরু শুরু করছি। আজকে আমরা করব গ্রুপ 16 এলিমেন্ট। ঠিক আছে, গ্রুপ 16 এলিমেন্টের মধ্যে আগের দিন যতটা হয়েছিল তারপর থেকে করব, এবং এখানটায় পুরো কনসেপ্ট 5খানা টপিক বলবো, সেই 5খানা টপিকের উপর কনসেপ্ট দেব, এবং পুরো আশা করি 100% ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে পুরো পি ব্লক থেকে 3টে কোশ্চেন আসবে। গ্রুপ 15, 16, 17, 18 মিলে নিটে 3টে কোশ্চেন আসবে, এবং 3টেই কিন্তু কনসেপচুয়াল, এটা যেন মনে থাকে। তো গ্রুপ 16 যতটা হয়েছিল তারপর থেকে আগে 3টে টার্ম বারবার এখানে বুঝতে হবে, কিন্তু এখানে যেটা ইউজ হবে সেটা আগে একটু বুঝে নিতে হবে জিনিসটা কি বলছে। তাহলে ইলেকট্রো নেগেটিভিটি একটা টার্ম আছে, ইলেকট্রো লিখতে হবে না, বুঝতে হবে। ইলেকট্রো আগে একটু বুঝিয়ে নি। এই টার্মটা আমাদের গ্রুপ 15 এসেছিল। আবার ইলেকট্রন গেইন এনথালপি, এই জিনিসগুলোকে একটু বুঝে নিতে হবে। তাহলে আগে ইলেকট্রোনেগেটিভিটিটা বলি, কি জিনিস এটা। এটা আসবে আজকে, এগুলো পড়াবো, 5খানা জিনিস পড়াবো বললাম, 5টা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো। তার মধ্যে যে ইলেকট্রোনেগেটিভিটিটা কি জিনিস, ইলেকট্রোনেগেটিভিটি কথার অর্থ কি, ইলেকট্রন আসবে, ইলেকট্রো থেকে ইলেকট্রন আসবে, এবং সেই ইলেকট্রনটা কি হবে, শেয়ারিং হবে। ইলেকট্রনটা শেয়ার হবে। শেয়ার্ড পেয়ার্ড অফ ইলেকট্রন ইজ কল্ড ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ইলেকট্রন যেখানটায় শেয়ার হয়, শেয়ারিং অফ ইলেকট্রন, সেখানে একটা বন্ড তৈরি হয়। কি বন্ড তৈরি হয়, বারবার বলেছি, কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। ঠিক আছে, তাহলে যেখানটাতে ইলেকট্রনের শেয়ারিং হবে, যেমন মানে শেয়ারিং, ব্যাপারটা একটা শেয়ারিং, মানে কেমিস্ট্রির ভাষায় ইলেকট্রনের শেয়ারিং হবে যেখানটায়, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। একটা এক্সাম্পল দিই, একটা বাড়ি, ঠিক আছে, একটা বাড়ি, কটা বাড়ি, কিন্তু একটা, এটা একটা বাড়ি, সাপোজ এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, হাউস। তাহলে এই বাড়ির মধ্যে রুম থাকে, একটা রুম, একটা রুম, একটা রুম, 3খানা রুম আছে। ঠিক আছে, দুই ভাই দেখা যাচ্ছে, এক এক নম্বর ভাই, এটা হচ্ছে 1 নম্বর, আর এটা 2 ভাই। একটা বাড়িতে 2টো ভাই থাকে, তারা 2 ভাই দেখা যাচ্ছে, আমরা 2 ভাই, যেমন একটা বাড়ি, বাড়ি কিন্তু একটাই। তাহলে এ কি করবে, এই রুমে এসে থাকবে, এ কি করবে, এই রুমে এসে থাকবে। তাহলে বাড়িতে একটাই, দিনের শেষে এই ভাইটাও কিন্তু এই বাড়ির একটা রুমে এসে থাকবে, এও কিন্তু এই বাড়ির দিনের শেষে এই বাড়িতে এসে থাকবে। তাহলে দুজনা মিলে কি শেয়ার করলো, দুজনা মিলে কি শেয়ার করছে, দুজনা মিলে হাউস শেয়ার করছে, বাড়িটাকে শেয়ার করছে। দিস ইজ কল্ড ইলেকট্রোনেগেটিভিটি। কেমিস্ট্রির ভাষায় যদি বলি, ধরো এই একটা অ্যাটম, তার মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটনটা আমি চার্জ পি দিলাম, নিউট্রনের তো চার্জ নেই, নিউট্রাল, ওই জন্য আমি এটা দিই, শুধুমাত্র পজিটিভ চার্জ পি দিলাম। ওকে, ঠিক। আর একটা অ্যাটম, ওখানে যেমন 2 ভাই বলেছি, এখানে হচ্ছে 2টো অ্যাটম। এটা কেমিস্ট্রির ভাষায় বলছি, এটা হচ্ছে 2টো অ্যাটম, এই যে একটা অ্যাটম। ঠিক এখানে আর একটা অ্যাটম রয়েছে, এই যে একটা অ্যাটম, এরও কিন্তু নিউক্লিয়াস রয়েছে। ক্লিয়ার, 2টো অ্যাটমেরই নিউক্লিয়াস আছে, কিন্তু নিউট্রনটা নিউট্রাল বলে চার্জ দেব না। এখানে ইলেকট্রন রয়েছে, এখানে ইলেকট্রন রয়েছে। তাহলে এই ইলেকট্রনটা কি করবে, এই পজিটিভ চার্জ কি করবে, অ্যাট্রাক্ট করবে, অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে। এ কি করবে, এর দিকে টানবে, একে অপরকে অ্যাট্রাক্ট করবে। তাহলে কি, এই ভিতরে যে ইলেকট্রন গুলো আছে নেগেটিভ চার্জ, একটা ইলেকট্রন এও ব্যবহার করছে, আবার এও ব্যবহার করছে, দুজনেই ব্যবহার করছে, শেয়ার করছে। তাহলে এখানে কি হলো, শেয়ার্ড পেয়ার্ড অফ ইলেকট্রন হয়েছে না। এই যে 2টো ইলেকট্রন, দুজনের 2টো অ্যাটমই শেয়ার করছে, ভাগাভাগি করে ব্যবহার করছে। তাহলে 2টো ইলেকট্রন মিলে কি তৈরি হয়, আমরা কি জানি, 2টো ইলেকট্রন মিলে কি তৈরি হয়,
একটা বন্ড তৈরি হয়, যে বন্ডটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড, তাহলে ডিপ কনসেপ্ট, এটা পিরিয়ডিক টেবিলের জিনিস, ক্লিয়ার? এটা কিন্তু অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিলের জিনিস, ডিটেলস আমি বলবো পিরিয়ডিক টেবিল বলার সময়। ইলেকট্রন গেইন এনথালপি, আয়নাইজেশন এনথালপি, ক্লিয়ার? তো এখানে যা সংক্ষেপে বললাম, মানে ইলেকট্রন গুলো শেয়ার্ড হবে, যেখানে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন, সেটাকে আমরা বলবো ইলেকট্রন নেগেটিভিটি, ক্লিয়ার একদম পুরো? যেখানটায় ইলেকট্রনের শেয়ার হবে সেখানটাকে বলবো ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, গেইন এনথালপি মানে কি? গেইন এনথালপি মানে কি? গেইন ইলেকট্রন, গেইন এনথালপি মানে কি? ইলেকট্রন মানে ইলেকট্রন, গেইন মানে কি? কিছু অর্জন করা, অ্যাচিভ করা, অর্জন করা। তুমি কেউ দেখা গেল কেউ কোনো কাজ করলো, কাজ করার পরে সে 10 টাকা পেলো, তাহলে সেটা তার কি অ্যাচিভমেন্ট, সে অর্জন করেছে 10 টাকা কাজ করেছে, তার ফলে সে 10 টাকা পেয়েছে, অ্যাচিভ করেছে, অর্জন করেছে, ঠিক আছে? সেই 10 টাকা পাওয়ার জন্য তাকে কি করতে হয়েছে? তাকে কাজ করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। তাহলে পরিশ্রম করতে গেলে কি করতে হয়? এনার্জি লস করতে হয়। তাহলে এনার্জি কিন্তু লস করেছে, তার বিনিময়ে কিন্তু টাকাটা পেয়েছে, অ্যাচিভ করেছে। তাহলে অ্যাচিভমেন্ট তখনই সম্ভব যদি তুমি হার্ডওয়ার্ক করো, পরিশ্রম করো, এনার্জি লস করো, ক্লিয়ার? তাহলে এনথালপি মানে কি? এনার্জি, ইএন, এনার্জি। তাহলে কি কি থাকবে ইলেকট্রন গেইন এনথালপির মধ্যে? ইলেকট্রনের গল্প আসবে, আবার অ্যাচিভমেন্টের গল্প আসবে, আবার এনার্জির গল্প আসবে, ক্লিয়ার? এনার্জির গল্প মানে এনার্জি লস, এনার্জি লস হবে। আগে একটা রিয়েল এক্সাম্পল, তারপরে কেমিস্ট্রির ভাষায় বলবো। আগে একটা রিয়েল এক্সাম্পল দিই। প্রতিটা বাড়িতে সবাই নারকেল তো সবাই চেনে, এরকম বড় নারকেল হয় না? হ্যাঁ, নারকেল সবাই চেনে হয়তো নারকেলটা। এইবার এটা নারকেল, এবার এটাকে কি কি করব? এটা যদি আমাকে কেউ ভাঙতে বলে, এটাকে আমি একটা বাড়ি মারলাম, ঠিক আছে? তার জন্য কি আমি টাকা পয়সা পাবো? এটাকে আমি বাড়ি মারলাম, আমি বাড়ি মারলে কিন্তু টাকা পয়সা পাবো না, কিন্তু আমার কি হবে? এনার্জি কিন্তু লস হবে। কি হবে? এনার্জি কিন্তু লস হবে এখানে। এই যে আমি মারবো এটা দিয়ে, তাহলে আমাকে ফোর্স দিতে হবে, এনার্জি নষ্ট হবে, তাই না? তাহলে এটাকে প্রথমে ভাঙার জন্য কিন্তু আমাকে এনার্জি নষ্ট করতে হবে। তার জন্য কিন্তু যখন আমি এনার্জি, এই যে এনার্জি নষ্ট করছি, আমি কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু পাবো না ভাঙার সময়, ক্লিয়ার? তাহলে আমি মারলাম, এটা টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু এটা যখন বিক্রি করবে, তারপরে বাজারে গিয়ে নারকেলটাকে ভেতরে যেটা থাকে সাদা জিনিসটা, ওইটাকে কি করবে? বিক্রি করবে। তখন কিন্তু কি হবে? তখন কিন্তু অ্যাচিভমেন্ট হবে, তখন কিন্তু টাকাটা কিন্তু পাওয়া যাবে। তাহলে এনার্জি কিন্তু লস হবে, এনার্জি লস, দেন অ্যাচিভমেন্ট, দেন কিন্তু টাকাটা পাওয়া যাবে। এবার কেমিস্ট্রির ভাষায় বলি, কেমিস্ট্রির ভাষায় কেমন? সাপোজ মনে করো এক্স একটা অ্যাটম, হ্যালোজেন অ্যাটম, এই ইলেকট্রন গেইন এনথালপি মেইনলি এখানে, এখানে যেমন টাকা, এই যে গেইন মানে কি? এখানে কি গেইন হচ্ছে? এখানে লাস্টে যেটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে গেইন। তাহলে আমি নারকেলটা ভাঙলাম, ভাঙার পরে সেটা যখন বিক্রি হলো, তখন আমি তার বিনিময়ে টাকাটা পাবো, তাই না? তাহলে আমার অ্যাচিভমেন্ট হলো কি? আমার গেইন হলো কি? গেইন মানে যা, অ্যাচিভমেন্ট মানে তাই, অর্জন করা। তাহলে আমি কি অর্জন করলাম? টাকা। তাহলে এখানে কি অ্যাচিভমেন্ট হবে? এখানে ইলেকট্রন অ্যাচিভমেন্ট হবে, ইলেকট্রন অ্যাচিভমেন্ট হবে এখানটাই। কেমিস্ট্রির ভাষায় ইলেকট্রন অ্যাচিভমেন্ট হবে। আর এই ইলেকট্রন গেইন এনথালপি কাদের ক্ষেত্রে মেইনলি হয়? নন মেটাল। তাহলে এক্স হ্যালোজেন একটা নন মেটাল, এক্স একটা নন মেটাল হ্যালোজেন, হ্যালোজেন নিলাম একটা। এবার ইলেকট্রন গেইন মানে অর্জন করব, কিছু অ্যাড করব, ইলেকট্রন গেইন বলেছে। তাহলে আমি মনে করলাম 1 ইলেকট্রন অ্যাড করলাম, এইটাকে অ্যাচিভমেন্ট করবে। একটা ইলেকট্রন অ্যাচিভ করার জন্য আমাকে এনার্জি লস করতে হবে কি হবে না? 100% হবে, তাই না? এখানে যেমন টাকাটা অর্জন করছিলাম, তার জন্য কিন্তু আমাকে ভাঙার জন্য পরিশ্রম করতে হয়েছে, ফাটানোর জন্য। ঠিক এখানে একটা ইলেকট্রন এই নন মেটালের সাথে যুক্ত করতে গেলে আমাকে কিন্তু এনার্জি লস করতে হবে, সেটার নামই হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। যে পরিমাণ ইলেকট্রন, কোন ইলেকট্রনকে নন মেটালের সাথে যুক্ত করতে গেলে যে পরিমাণ এনার্জি লস হয়, সেটাকেই বলা হয় ইলেকট্রন গেইন এনথালপি। তাহলে যখনই একটা ইলেকট্রন নন মেটালের সাথে যোগ করব, তার ফলে আমার কি তৈরি হবে? এখানে আমরা কি দেব? এক্স মাইনাস, এক্স মাইনাস, এই যে নেগেটিভ চার্জ যোগ করলে, এই যে নেগেটিভ চার্জ। এবার এর জন্য কি এনার্জি লস হয়েছে, তো এই যে একটা ইলেকট্রন আমি যোগ করেছি। কোন অ্যাটম থেকে ইলেকট্রন বার করতে গেলে যেমন এনার্জি নষ্ট লাগে, সেটাকে আয়নাইজেশন এনথালপি বলি। হ্যাঁ, মজা কেমন কেমিস্ট্রিতে। কোন অ্যাটম থেকে যদি একটা ইলেকট্রন বার করতে যে পরিমাণ এনার্জি দিতে হয়,
এই যে ইলেকট্রন আমি বের করে নিয়ে আসবো, যে পরিমাণ ইলেকট্রন, একটা ইলেকট্রন বার করতে যে পরিমাণ এনার্জি নষ্ট হবে সেটাই তার আয়োনাইজেশন এনথালপি। কিন্তু এক্ষেত্রে কি এটা যুক্ত করছি, ওই সময় ইলেকট্রনটা বার করে আনার জন্য যে পরিমাণ, আর এটা ইলেকট্রনটা যোগ করছি, গেইন মানে কি অর্জন করা, তাহলে যে পরিমাণ এনার্জি দিয়ে ইলেকট্রনটা যোগ করতে হবে সেটাকেই বলে ইলেকট্রন গেইন এনথালপি। যদি অ্যাটম থেকে ইলেকট্রন বাইরে বের করে আনতে যে পরিমাণ শক্তি লাগে, একটা ইলেকট্রন বার করতে যে পরিমাণ শক্তি ফার্স্ট আয়োনাইজেশন, দুটো ইলেকট্রন বার করতে যে পরিমাণ শক্তি সেকেন্ড আয়োনাইজেশন, কিন্তু এই ইলেকট্রন যদি নন মেটালের সাথে যুক্ত করতে আমাকে তো এনার্জি লস করতে হবে, সেটাকে আমরা কি বলি, ডেল্টা এইচ, ইলেকট্রন গেইন এনথালপি। খতম পুরো। তাই যে একটা ইলেকট্রন নন মেটাল, দিস ইজ নন মেটাল, নন মেটাল, হ্যালোজেন নন মেটাল, তাহলে এই যে হ্যালোজেনের সাথে একটা ইলেকট্রন যোগ করলাম, তাহলে ইলেকট্রন যেমন যোগ করতেও এনার্জি লাগে, আবার ইলেকট্রন বার করতেও এনার্জি লাগে। এই যে ইলেকট্রনটা লাগলো, লস হলো, এটা এনার্জি লস হলো। তাহলে এই যে অ্যাচিভমেন্ট কি হলো, এখানে একটা ইলেকট্রন অ্যাচিভমেন্ট হলো, তার জন্য আমাকে এনার্জি নষ্ট করতে হয়েছে, তার ফলে এক্স মাইনাস তৈরি হয়েছে, একটা অ্যানায়ন তৈরি হয়েছে। তার জন্যই তো এখানে আমরা যদি এটাকে যদি ফ্লুরিন ধরতাম তাহলে এটা আমার এফ মাইনাস হতো, তাহলে এখানে ছিল 9, এখানে কত হতো 10 হতো, একটা ইলেকট্রন যোগ হতো। ক্লিয়ার একদম পুরো ইলেকট্রন গেইন এনথালপি। আর ইলেকট্রন নেগেটিভিটি জিনিসটা কি জিনিস, ইলেকট্রন নেগেটিভিটি কথার অর্থ হচ্ছে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন, যেখানে ইলেকট্রনটা শেয়ারিং হবে। ক্লিয়ার। আর ইলেকট্রন গেইন এনথালপি মানে একটা ইলেকট্রনকে যদি আমি নন মেটালের সাথে যুক্ত করি তার জন্য যে পরিমাণ এনার্জি প্রয়োজন সেটাকেই বলা হবে কি, ইলেকট্রন গেইন এনথালপি। খতম পুরো। এইবার চলে আসবো আসল জায়গাতে, চলে আসে এইবার। এটা আমি পিরিয়ডিক টেবিলের ডিটেলসে বলবো, এখানে এর অ্যাপ্লিকেশন গুলো আছে, সেই জন্য আমি একটুখানি জাস্ট বলে দিলাম। এবার আমি চলে আসবো কিসে, যেটা আমরা আসল টার্গেট আজকে টার্গেট যেটা আমাদের পড়বো গ্রুপ 16 এর, যেটা আমাদের টার্গেট সবার প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, আজকের টার্গেট কি, আজকের টার্গেট ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাটমিক রেডি, আয়নিক রেডি, ইলেকট্রন গেইন এনথালপি অফ গ্রুপ 16, ইলেকট্রোনেগেটিভিটি অফ গ্রুপ 16। এই পাঁচখানা জিনিস আজকে আমাদের টার্গেট। পুরো অল্প অল্প করে আমি বলি, 100% কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু বলে দিলাম। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আজকে টার্গেট গ্রুপ 16 এর ইলেকট্রনিক কনফিগারেশন 7.10.2, এটা হচ্ছে এনসিইআরটির পয়েন্ট। সবাই লেখো ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক, সব পড়তে হবে, ইলেকট্রনিক কনফিগারেশন, এটা আমাদের এখন পড়তে হবে, প্রতিটা পয়েন্ট পড়তে হবে ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এই গ্রুপের ইলেকট্রনিক কনফিগার, দ্য গ্রুপ 16 এলিমেন্ট হ্যাভ, ফার্স্ট পয়েন্ট, দ্য গ্রুপ, লেখো, সঙ্গে সঙ্গে নোট তৈরি হয়ে যাবে, নোট লিখতে হবে, ওসব না বোর্ডে দাগিয়ে গেলাম হা করে দেখলো লাস্টে কিছু হলো না, সব চলবে না, প্রপার নোট চাই, না হলে নিট হবে না, কোনো কিছু হবে না। দ্য গ্রুপ 16 এলিমেন্ট, the group 16 elements, the group 16 elements have 6 electrons in the outer shell, in the outer shell, inner shell না, outer shell, outer shell। কি বললাম, the group 16 elements have 6 electrons in outer shell। এটুকু বোঝা হলো ব্যাপারটা কি। একটা এলিমেন্ট দেখায়, বলছে যে গ্রুপ 16 এলিমেন্টের আউটার শেলে ইলেকট্রন সংখ্যা কটা থাকবে, 6টা। কেমন করে, সাপোজ অক্সিজেন তোমার একটা গ্রুপ 16 এলিমেন্ট, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, তাহলে আমি যদি এটার ইলেকট্রনিক কনফিগারেশনটা করি 1s2 2s2 2p4, বারবার করে বলেছি শেল নাম্বার মানে SHELL, শেল নাম্বার, এটাকে n দ্বারা ডিনোট করা হয়। তার মানে কি, এই যে 1, এই যে 1s, এখানে শেল নাম্বার কত 1, 2s 2p 2 2, এই যে 2 শেল নাম্বার, তাহলে 1 আর 2 মানে n is equal to 1, দিস ইজ ফার্স্ট শেল, n is equal to 2,
মানে কি দুটো রাউন্ড শিখিয়েছি। তাহলে এখানে দুটো জিনিস হয়ে গেল, এটা হলো কি আউটার সেল বা লাস্ট কক্ষপথ, এই যে বাইরে আছে আউটার সেল, কারণ এটা n ইকুয়াল টু 1, বাইরেরটা n ইকুয়াল টু 2, দুটো সেল তো এখানে, টু সেল, n ইকুয়াল টু একটা, n ইকুয়াল টু দুটো, তাহলে দুটো সেল যখন হচ্ছে বাইরেরটাকে কি বলবো, আউটার সেল বা লাস্ট কক্ষপথ, আর এই ভিতরে যেটা সেটাকে কি বলবো, ইনার সেল। কিন্তু আমার দরকার তো আউটার সেল, তাহলে আউটার সেল তো পেলাম, n ইজ ইকুয়াল টু 2 পেয়েছি আউটার সেল, কিন্তু ইলেকট্রন 6 ইলেকট্রন বলেছে, তাহলে এখানে অরবিটাল কে কে আছে, s2 আর p4, s এ দুটো ইলেকট্রন, p তে চারটি ইলেকট্রন। সবসময় এই লাস্ট অরবিটাল বা আউটার অরবিটালে যে কটা ইলেকট্রন থাকে সেটাই তার হচ্ছে ভ্যালেন্সি বা আউটার সেলে ইলেকট্রন যোগ্যতা। তাহলে দেখো 2 আর 4 এ 6, সেই জন্য এনসিইআরটি বলছে the group 16 element have 6 electrons in the outer shell। ওকে, পুরো এনসিইআরটি লাইন টু লাইন কনসেপ্টে যে বুঝিয়ে দিয়েছি লিখে নিতে পারে। সেল মানে কোনগুলো, যদি এখানে 3s2 3p6 থাকতো তাহলে n ইকুয়াল টু 3 হতো, তখন একটা দুটো তিনটে রাউন্ড দিতাম, তখন এইটা হয়ে যেত লাস্ট কক্ষপথ বা আউটার সেল, এটা হয়ে যেত ইনার সেল। এগুলো ক্লিয়ার একদম পুরো। তাহলে আউটার সেলটা লক্ষ্য করতে হবে, যে কটা ইলেকট্রন, এই যে অরবিটালের মাথায় ইলেকট্রন আছে, ক্লিয়ার একদম। নেক্সট পয়েন্ট, তাহলে প্রথম পয়েন্ট কিন্তু একদম ইলেকট্রনিক কনফিগারেশনে কমপ্লিট। তাহলে আলটিমেটলি সেকেন্ড পয়েন্ট, যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ গ্রুপ 16, জেনারেল ইলেকট্রনিক configuration of group 16 ns2 np4, তুমি যত গ্রুপ 16 এর যত এলিমেন্ট আছে করবে সবারই এটাই বেরোবে। যেমন আমি যদি এটা লিখতে হবে না, আমি দেখাচ্ছি, লেখার দরকার নেই এটা, ঠিক আছে। এই যে ns2 np4, n মানে হচ্ছে সেল নাম্বার, n মানে সেল নাম্বার, s মানে অরবিটাল, মাথায় যেটা ইলেকট্রন নাম্বার, তাহলে সবারই লাস্টে এরকম আসবে ns2 np4, কিন্তু সেল নাম্বার পাল্টে যাবে, এখানে কখনো 2 আসবে, 2s2 2p2, 3s2 3p4, 4s2 4p4, 5s2 5p4, 6s2 6p4, সব ডিটেলসে বলবো, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। যেমন অক্সিজেনের ক্ষেত্রে করেছিলাম 1s2 2s2 2p4, এই যে ns2 np4, এই যে n মানে কি 2, s মানে এই যে ns2, এই যে np4, এই যে। যখন আমি সালফারের ক্ষেত্রে করব 16 1s2 2s2 2p6 3s2 3p4, এই দেখো সব ns2 np4, ns2 n মানে 3, s2 np4, এই যে n এর ভ্যালু কত দাঁড়ালো, 3 দাঁড়ালো। তাহলে এটাই তার হচ্ছে আউটার সেল। যখন সেলেনিয়ামের ক্ষেত্রে করব 4s2 4p6, তাহলে দেখো যত সেল নাম্বার বাড়বে, অক্সিজেনের ক্ষেত্রে কি ছিল 2s2 2p4, সালফারের ক্ষেত্রে কত ছিল 3s2 3p4, যখন সেলেনিয়াম করব তখন কত দাঁড়াবে 4s2 4p4, তাহলে এখানে সেল নাম্বার 2, এখানে সেল নাম্বার 3, এখানে সেল নাম্বার 4, তারপরে সেলেনিয়াম টেলুরিয়ামের ক্ষেত্রে যখন করব 5s2 5p4 5p4, তাহলে n ইকুয়াল টু কত 5, তারপরে পোলোনিয়ামের ক্ষেত্রে যখন করব 6s2 6p4 ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে n ইকুয়াল টু 6। তাহলে যত উপর থেকে নিচে নামছি তত আমার সেল নাম্বার বাড়ছে না কমছে, এটাই তো কোশ্চেন দিয়েছে, এটাই হচ্ছে কোশ্চেন। যত উপর থেকে নিচে নামছি, যে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম, তাহলে সেল নাম্বার গুলো কি হচ্ছে, সেল নাম্বার ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, বাড়ছে, এটাই তো নিটের কোশ্চেন। তাহলে ইনডাইরেক্টলি কতটা কনসেপ্ট বুঝতে হবে এখানে, সেল নাম্বার। তাহলে যদি উপর থেকে যত মানে গ্রুপ বরাবর টপ টু বটম উপর থেকে যত নিচে নামবো সেল নাম্বার কিন্তু বাড়বে। কেন বাড়বে, কারণ এই যে 6, এই যে 3 এর পরে 4 আসলো, কেন অরবিটাল বাড়ছে, মানে অ্যাটমিক নাম্বার তার সাইজটা বাড়ছে, সাইজ ছোট ছিল, সেল নাম্বার 2 ছিল, অক্সিজেন ছোট, যখন বড় অ্যাটমিক নাম্বার সাইজ বড় হয়ে গেল তখন কি সেল নাম্বার কি হবে, সেল নাম্বার বেড়ে যাবে। তাহলে কারণ কেন বাড়ছে, তার সাইজের জন্য। উপর থেকে নিচে নামলে সাইজ বাড়ে না কমে, সাইজ বাড়ে, তাহলে সাইজ যদি বেড়ে যায় তাহলে সেল নাম্বার কি হবে, ইনক্রিজ করবে। কনসেপ্ট বুঝতে হবে, ক্লিয়ার। নেক্সট,
এইগুলো বুঝতে হবে, ঠিক আছে? নোটও লিখতে হবে, আবার বুঝতে হবে, এটা বলে দিলাম। কিন্তু শুধু এই যে আমার মতো আমি শুধু লিখে গেলাম আর মুছে গেলাম, যারা পড়ছে যারা দেখছে তাদের কিছু হলো না, সেসব করে লাভ নেই। ক্লিয়ার? সঙ্গে নোটও রেডি করতে হবে। যারা বড় টিচার, আমি যদিও বড় টিচার না, কিন্তু যারা ভালো মোটামুটি বোঝে তারা বলে একটাই কথা, যে নোটটা প্রপার নোট চাই, প্রপার নোট চাই। অনলাইনে কেউ কোনোদিন নোট লিখতে পারে না, সব শুধু টুকে যায় বোর্ডে, টিচাররা দেখে যায়, লাস্টে গিয়ে বলে ফ্রন্ট লগ ব্যাক লগ, ওসব করলে তো নোট লেখা হবে না। তাহলে বোঝালাম, যেমন নোটও লিখে দিলাম। নেক্সট পয়েন্ট চলে আসবো, 7 পয়েন্ট, পুরো এনসিইআরটি টপিক 102 এর পরে 3, এই টপিক কি, এটার নাম অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডি। লেখো অ্যাটমিক অ্যান্ড আয়নিক, পড়া ধরবো কিন্তু এবার, না পারলে কিন্তু মুশকিল আছে, বলে দিলাম। এই যে আয়নিক রেডি ভাবে জিজ্ঞেস করবো, অ্যাটমিক রেডি ভাবে জিজ্ঞেস করবো, শুধু এসে উপস্থিত হলে হবে না, পড়ে আসতে হবে। আমি একটু একটু পড়াই, ছোট ছোট টুকরো 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 করে পড়াই, ঠিক আছে? অল্প অল্প করে পড়াই, যেন কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়। এক গাদা পড়িয়ে দিলাম, মাথায় ঢুকলো না, পড়লো না, ওসব লাভ নেই। তাহলে লেখো, তাহলে সাইজ তো সবাই জানে, উপর থেকে নিচে নামলে সাইজ ইনক্রিজ হয়। তাহলে ডিউ টু ইনক্রিজ ইন নাম্বার, তাহলে ডিউ টু ইনক্রিজ ইন দা নাম্বার অফ সেল, দেখো যেটা বললাম সেটাই দিয়ে দিয়েছে। ফার্স্ট পয়েন্ট, ডিউ টু increase, CREAS, increase, due to increase in the number of cell। এই সেল মানে বোঝা গেল, কোনটাকে সেল বলে? সেল মানে বোঝা গেল, সব লিখে দিয়েছি কিন্তু। ডিউ টু ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেল, তাহলে সেল নাম্বার যদি বাড়ে, অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডি কি হবে তাহলে? অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডি, অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডি কি হবে? ডট, এরকম এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিল। তাহলে কনসেপ্টটা বুঝতে হবে। আমরা কি জানি, উপর থেকে নিচে নামলে অ্যাটমিক সাইজ, এই সেল নাম্বার কি হয়, এই মাত্র বলেছি। সেল নাম্বার কি হয় উপর থেকে নিচে নামলে? কি হয় সেল নাম্বার? এই মাত্র বলো, বাড়ে, ইনক্রিজ করে, ইনক্রিজ করে, ইনক্রিজ করে। আবার আমরা কি জানি, অ্যাটমিক রেডি অথবা আয়নিক রেডি উপর থেকে নিচে নামলে কি হয়? কি হয়? ইনক্রিজ করে, ইনক্রিজ করে, ইনক্রিজ করে, ইনক্রিজ করে। তাহলে কি হবে এখানে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি হবে? আমি বলেছি ডিউ টু ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেল, মানে সেল নাম্বার যেহেতু বাড়ছে, তার কারণ অ্যাটমিক এন্ড আয়নিক রেডিটা তাহলে কি হবে? ইনক্রিজ, INCREA, এনসেট এটাই বলছে। তাহলে অ্যাটমিক রেডি এবং আয়নিক রেডি উপর থেকে নিচে নামলে ইনক্রিজ করে, তার একটাই কারণ, ডিউ টু ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেল, সেল নাম্বারটা বেড়ে যায়। দেখিয়ে দিলাম যেটা, এন এর মানগুলো। ক্লিয়ার? একদম পুরো। দ্য সাইজ অফ, বাট ইনক্রিজ ফ্রম কোথা থেকে কোথায় বাড়বে? ফ্রম, সব লিখে দিই পুরো ডিটেলসে। ফ্রম টপ টু বটম, টপ, আরে টপ টু বটম মানে খাস বাংলায় উপর থেকে নিচে। টপ মানে উপরে, বটম মানে নিচে। টপ টু বটম in this group, in the group তাহলে নোটটা লিখে নাও যে ডিউ টু ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেল, নাম্বার অফ সেল যে বাড়ছে, অ্যাটমিক এন্ড আয়নিক রেডি ইনক্রিজ করছে। কোথা থেকে কোথায়? ফ্রম দ্য টপ টু বটম, মানে উপর থেকে নিচে। দেখিয়ে দিলাম। কিন্তু নেক্সট পয়েন্ট একটুখানি ব্যতিক্রম আছে। দ্য সাইজ অফ অক্সিজেন অ্যাটম, দ্য সাইজ of oxygen atom, the size of oxygen atom exceptionally small, এটা কিন্তু মনে রাখতে হবে। exceptionally, except TIONALLY, exceptionally small, এখানে দিয়ে দিবে লার্জ, ভুল হয়ে যাবে স্টেটমেন্ট। ঠিক আছে? উপর থেকে নিচে নামলে সাইজ বাড়ে, অক্সিজেন তো সবার উপরেই থাকে, তাহলে অবভিয়াসলি অক্সিজেন ছোটই হবে। বলছে দ্য সাইজ অফ অক্সিজেন অ্যাটম এক্সেপশনালি স্মল, এটা এনসিইআরটি বলেছে। এইবার আমি সুন্দর করে একটা চার্ট করে দেবো, যেটা পুরো কনসেপ্ট একদম পুরো, যে কিছু না বোঝে কেমিস্ট্রি সেও পারবে, এত সুন্দর করে আমি লিখে দেবো, এটা যেন মনে থাকে। এটা হয়েছে ক্লিয়ার একদম পুরো।
এখনো কিন্তু এটার পয়েন্ট হয়নি, এর সাথে লিখতে হবে কিন্তু, এর সঙ্গে এখনো লিখতে হবে কিন্তু, এখানে ধরবে না। এটুকু মুছে দিলাম। এর 3 নম্বর পয়েন্ট, দুটো হয়েছে, মুছে দিলাম কিন্তু। দ্য সাইজ অফ অক্সিজেন অ্যাটম এক্সেপশনালি স্মল, এর 2 নম্বর পয়েন্ট, এর 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট এটা দেখো, 3 নম্বর পয়েন্ট একদম পুরো সুন্দর করে আমার সাথে লিখতে হবে, একদম সুন্দর করে। তাহলে এখানে 3 নম্বর পয়েন্ট। সবার প্রথমে কি লিখবো? গ্রুপ 16 এলিমেন্ট, গ্রুপ 16 এলিমেন্ট, এই ঘরে হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট থাকবে। এখানে কি থাকবে? আয়নিক রেডিয়াস। সাপোজ আয়নিক বা অ্যাটমিক একটা দিলেই হলো, আয়নিক রেডিয়াস দেখাচ্ছি, আয়নিক রেডিয়াস পিএম, পিকোমিটার ইউনিটে। ক্লিয়ার? এইবার এখানে দেবো কি? শেল নাম্বার। এখানে কি দেবো? শেল নাম্বার। টেকনিকটা দেখো শুধু নোটের, শেল নাম্বার। ক্লিয়ার? এখানে কি দেবো? আউটার অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন। আউটার অরবিটাল, আউটার মানে শেষ, একেবারে শেষে যেটা, আউটার অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন। আউটার মানে NH2NP4, আউটার অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, আউটার অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন, তার মানে NH2NP4 এর গল্প। তাহলে সবার প্রথমে অ্যাটম গুলো লিখি। অ্যাটম গুলো কি কি আছে? আমরা কি কি জানি? অক্সিজেন, তারপরে কি সালফার, তারপরে কি সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই কটা আমরা জানি মোটামুটি। ঠিক আছে, আর লিভারমোরিয়াম ওটা এখনো ওটা ব্যবহৃত হয় না। তাহলে আয়নিক রেডিয়াস, আয়নিক রেডিয়াস গুলো কার কত? এর ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে কত? 140, 140। তাহলে উপর থেকে নিচে নামলে আয়নিক রেডিয়াস হোক আর বা তোমার কোভ্যালেন্ট রেডিয়াস হোক, তারা কি হবে? ইনক্রিজ করবে। তাহলে 140 এর থেকে বেশি হবে অবভিয়াসলি। তাহলে এটা হবে কত? সালফারের ক্ষেত্রে 184। দেখো বাড়ছে, বাড়ছে। তারপরে কি এর থেকে বেশি? যত নিচে নামবো বাড়বে। আরে টপ টু বটম নামলে তো আয়নিক সাইজ বাড়ে। তাহলে এর থেকে বেশি হবে নিশ্চয়ই সেলেনিয়ামের 198। তার থেকে বেশি হবে টেলুরিয়ামের 198, এর থেকে বেশি হবে সেটা কত? 221, 221। আর এটা হচ্ছে পোলোনিয়ামের 230। তাহলে কি প্রথমে 140 ছিল, যত নিচে নামছি 184 হলো, বাড়লো। আবার নিচে নামলো 98 হলো, বাড়লো। আবার 221 হলো। তাহলে দেখো ডিফারেন্স দিতে পারে, 40 থেকে 84 বেড়েছে 44, 84 থেকে 98 খুব স্মল ডিফারেন্স। বাট 198 থেকে 221 মোটামুটি ওই 23 মতো বেড়েছে। 221 থেকে 30, তাহলে লার্জ ডিফারেন্স কার কার মধ্যে হলো? যদি বলে গ্রুপ 16 এলিমেন্টের মধ্যে আয়নিক রেডিয়াসের লার্জ ডিফারেন্স কার মধ্যে? 184 থেকে, সরি 140 থেকে 184। তাহলে লার্জ ডিফারেন্স কিন্তু অক্সিজেন আর সালফারের মধ্যে আয়নিক রেডিয়াসের লার্জ ডিফারেন্স লক্ষ্য করা যায়। কত সেটা? 44 দিতেই পারে অপশনে। তাহলে আমার উপর থেকে নিচে নামলে বাড়লো, তাহলে শেল নাম্বার কি বলেছি? বাড়বে। তাহলে আগে ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখে নি লাস্ট কক্ষপথে কি কি হয়। এইমাত্র বলেছি 2s2 অক্সিজেনের ক্ষেত্রে 2s2 2p4 NH2NP4। তাহলে এখানে সেল নাম্বার কত? এই যে সেল নাম্বার কত? 2। তাহলে এখানে ছিল কি 3s2 3p4। তাহলে সেল নাম্বার কত? এইগুলোকে সেল নাম্বার বলে। তাহলে কত বাড়বে? তো যত নিচে নামবো সেল নাম্বারও তত বাড়বে, যত নিচে নামবো সেল নাম্বারও তত বাড়বে। তাহলে 3 হলো এই যে সালফারের ক্ষেত্রে, তারপর একটা 4 হবে 100%, তারপর একটা 5 হবে, তারপর একটা 6 হবে। তাহলে কি উপর থেকে নিচে নামলে সেল নাম্বারও বাড়লো, উপর থেকে নিচে নামলে আয়নিক রেডিয়াসও বাড়লো। তাহলে এখানে হয়ে যাবে 4s2 4p4, এখানে হয়ে গেল 5s2 5p4, এখানে হয়ে গেল 6s2 6p4। এগুলো সব লাস্ট অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন। এই এলিমেন্ট পোলোনিয়ামের ক্ষেত্রে 6s2 6p4 আসবে ইলেকট্রনিক কনফিগারেশন করলে, টেলুরিয়ামের ক্ষেত্রে 5s2 5p4 আসবে। তাহলে সেল নাম্বার 5। তাহলে যত ডাউন দা গ্রুপ মানে টপ টু বটম, তাহলে কি হচ্ছে? সেল নাম্বার ইনক্রিজ করছে, সেটাই তো বলা হয়েছে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে এক্সেপশনালি স্মল। পুরো ক্লিয়ার? একদম কোনো প্রবলেম নেই। ক্লিয়ার কি ক্লিয়ার না? 100% ক্লিয়ার একদম। ওকে, হয়েছে লেখা? এটা টুকতে হবে কিন্তু, এই পয়েন্টটা টুকতে হবে তাড়াতাড়ি। বোঝা গেল সেল নাম্বার কোনগুলোকে সেল নাম্বার বলে? কি বলে? এই যে এই যে এই যে এই যে সেল নাম্বার, এই যে এই যে এগুলো সেল, আলাদা আলাদা করে লেখার দরকার নেই। এই যে 3 3, এই যে 3 এর সাথে লাগানো মানে 3 4 5 6 সেল নাম্বার। তাহলে বাড়ছে তো। এই যে অ্যাটমিক নাম্বার যত বাড়বে তত সেল নাম্বারও তত বাড়বে, আয়নিক রেডিয়াসও তত বাড়বে, টপ টু বটমে বাড়বে। ক্লিয়ার?
তারপরে আমরা চলে আসবো আয়নাইজেশন এনথালপি, ভীষণ ইম্পর্টেন্ট। এই গ্রুপ 16 এর আয়নাইজেশন এনথালপি আর ইলেকট্রন গেইন এনথালপি ভীষণ 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 ইম্পর্টেন্ট, ভীষণ মানে অন্য লেভেলের ইম্পর্টেন্ট। নেক্সট, নোট কিন্তু লিখতে হবে, কিন্তু সাথে সাথে বলে দিলাম একটা নোট যদি আমি চেক করব, চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমি চেক করব, যার নোট লেখা থাকবে না তাকে কিন্তু আমার কাছে পড়তে দেবো না, বলে দিলাম আমি। এটা যেন মাথায় থাকে। কেউ যদি ভাবে ফাঁকি মেরে আমি চলে যাচ্ছি, চেক করবে না, আগের বেলা যারা পড়েছে তারা জানে আমি কতটা কি সিরিয়াস, কেমন চেক করি কি করি না। সেই সময় কান্না করলেও কিন্তু আমি নেবো না পড়তে, এটা যেন মাথায় থাকে। নেক্সট পয়েন্ট 7.10 7.10.4 একদম এনসিডি টপিক টু টপিক যাচ্ছে। আয়নাইজেশন এনথালপি, আয়নাইজেশন এনথালপি। এবার আমরা কি পড়বো? আয়নাইজেশন এনথালপি। তার মানে কি, একটা ইলেকট্রনকে বের করতে যে পরিমাণ এনার্জি লাগে তাকে বলে আয়নাইজেশন এনথালপি। ইলেকট্রন গেইনে কি বলেছিলাম? একটা ইলেকট্রনকে যুক্ত করতে। এখানে কি বলছি? একটা ইলেকট্রনকে বাইরে বের করে দেবো। তার মানে মেটাল পজিটিভ চার্জ আসবে, তাই না? একটা ইলেকট্রনকে বাইরে বের করে দেবো, তার জন্য যে পরিমাণ এনার্জি দিতে হবে সেটাকে বলবো আয়নাইজেশন এনথালপি। 3 প্রকার আয়নাইজেশন এনথালপি হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। থার্ড আয়নাইজেশন 3টি ইলেকট্রন বের করতে প্রচুর এনার্জি দিতে হবে, তাই না? সেই কারণে থার্ড আয়নাইজেশন এনথালপি বেশি, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। কিন্তু ইলেকট্রন গেইন মানে কি? একটা ইলেকট্রন যোগ করব। সব সময় নন মেটালের সাথে ইলেকট্রন যোগ হয় আর মেটালের থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। সেই জন্য তো গ্রুপ 1, গ্রুপ 2 এরা কি হয়? সবসময় মেটাল হয়, ম্যাগনেসিয়াম, লিথিয়াম। তো আয়নাইজেশন এনথালপি কি বলছে? যেটা আয়নাইজেশন এনথালপি ডিক্রিজেস, সবার প্রথম পয়েন্ট আয়নাইজেশন, লেখো আয়নাইজেশন এনথালপি decreases down the group। যত উপর থেকে নিচে নামলে কি হয়? ডাউন দা গ্রুপ। কেন ডাউন দা গ্রুপ করলে কেন কমে? কারণ তার সাইজটা কি হয়? উপর থেকে নিচে নামলে সাইজ বাড়ে, তার কারণে আয়নাইজেশন এনথালপি কি হয়? কমে যায়। because increase in size, 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 তাই না? এই মাত্র তো বোঝালাম যে যত উপর থেকে নিচে নামবে সাইজ কি হবে? সাইজ বাড়বে। আর আয়নাইজেশন এনথালপি কি হবে? এর জন্য ডিক্রিজ করে, উপরের দিকে আরো মানে বাড়বে, নিচের দিকে আরো মানে কমে যাবে। ক্লিয়ার? এটাই কারণ। নেক্সট পয়েন্ট, একদম ছোট ছোট পয়েন্ট কিন্তু টুকে দেবে। আয়নাইজেশন এনথালপি অর্ডার, একটা পয়েন্ট লিখছি, দুর্দান্ত লেভেলের ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি। এটা আগে লিখতে হবে, তারপরে এটা বোঝাতে 10 মিনিট লাগবে। এনসিইআরটির পয়েন্ট লেখো সবাই, যে গ্রুপ 16 এলিমেন্টস হ্যাভ, গ্রুপ, সুন্দর করে, গ্রুপ 16 elements have, group 16 elements have lower ionization enthalpy, very very important, lower ionization enthalpy। ওই পাশে লিখলাম না, এই পাশে চলে আসলাম, যে গ্রুপ 16 এলিমেন্ট হ্যাভ lower ionization enthalpy values compared, কার তুলনায়? compared, এখানে একটু এনসিইআরটি পড়ে আসতে হয়। compared, আমি তো ভুলও পড়াতে পারি, তাই না? compared to those of group 15, group 15 in the, এই লাইনটা ইম্পর্টেন্ট, এতটুকু ঠিক ছিল। ইন দা, এই যে এখানটা ইম্পর্টেন্ট, ইন দা করসপন্ডিং, এখানে দিয়ে দেবে CORRO, করসপন্ডিং, CORRES, করসপন্ডিং, এখানে মেরে দেবে কি? এখানে মেরে দেবে গ্রুপ, স্টেটমেন্ট কাটা,
কেউ বলতে পারবে কোথায় এখানে ভুল আছে, স্টেটমেন্ট কোথায় ভুল আছে? এটা কিন্তু পুরোটা লিখবে না। গ্রুপ 16 এলিমেন্ট হ্যাভ লোয়ার আয়নাইজেশন এনথালপি ভ্যালুজ, একদম ঠিক কথা। কার তুলনায়? কম্পেয়ার টু দোজ অফ দ্য গ্রুপ 15। গ্রুপ 15 এর তুলনায় গ্রুপ 16 এর আয়নাইজেশন এনথালপি কিন্তু কম, মানে গ্রুপ 15 এর বেশি, গ্রুপ 16 এর কম, এটা বোঝাচ্ছে। কিন্তু 15 ইন দ্য করসপন্ডিং গ্রুপ, এখানেই হচ্ছে মশলা। করসপন্ডিং মানে কি? করসপন্ডিং মানে পরপর, এক, 1 2 3 4, দিস ইজ করসপন্ডিং সিকোয়েন্স। একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, মানে একটার পরে আরেকটা। বই সাজানো আছে, এখানে কেমিস্ট্রি, এখানে ফিজিক্স, এখানে বায়োলজি, তাহলে কি দিস ইজ করসপন্ডিং সিকোয়েন্স, পরপর একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, দিস ইজ করসপন্ডিং সিকোয়েন্স। কিন্তু এখানে ভুলটা আছে, নট গ্রুপ, দিস ইজ পিরিয়ড, দিস ইজ পিরিয়ড, PERIOD। ক্লিয়ার একদম পুরো পিরিয়ড। এইবার কনসেপ্টটা বোঝাচ্ছি, দেখো পিরিয়ড ব্যাপারটা কি। এটুক তো বোঝা গেল যে গ্রুপ 16 এলিমেন্টের আয়নাইজেশন এনথালপি কম এবং গ্রুপ 15 এর বেশি, এটা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার যে গ্রুপ 15 এর বেশি, গ্রুপ 16 এর কম। ক্লিয়ার? তো এইবারে দেখো ব্যাপারটা, পিরিয়ডের কথাটা এসছে, বলছে করসপন্ডিং পিরিয়ড। এই জিনিসটাকে বুঝতে হবে যে হোয়াট ইজ করসপন্ডিং পিরিয়ড। এখানে সবাই লিখো হোয়াট ইজ করসপন্ডিং পিরিয়ড। হোয়াট ইজ CORR, পুরো একদম পুরো পুরো এনসিইআরটি না একদম পুরো ঘেটে দেবো। করসপন্ডিং ওরকম নিজের একটা ওই অনেক জানি তার নলেজটা এখানে দিয়ে দিল, কোনো লাভ নেই, দেবে তো এনসিইআরটি। তাহলে করসপন্ডিং পিরিয়ডটা কি জিনিস এটা জানতে হবে, যে হোয়াট ইজ করসপন্ডিং পিরিয়ড। করসপন্ডিং পিরিয়ডটা কি জিনিস? তাহলে করসপন্ডিং পিরিয়ডের কথা যখন এসছে, তাহলে পিরিয়ড মানে কি বলেছি? একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, পরপর পরপর। তাহলে এখানে লেখো যে সেকেন্ড পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, এখানে লেখো সেকেন্ড পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড IE। যেহেতু আমরা আয়নাইজেশন এনথালপি পড়ছি, সেকেন্ড পিরিয়ডের আয়নাইজেশন এনথালপির অর্ডারটা করবে এখানে। তাহলে করসপন্ডিং কথার অর্থ কি বলেছি? পরপর। তাহলে দুইয়ের পরে কত আসে? দুইয়ের পর কোন পিরিয়ড হবে? দুইয়ের পরে থার্ড পিরিয়ড হবে, থার্ড, থার্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড। তাহলে দিস ইজ করসপন্ডিং পিরিয়ড, দিস ইজ করসপন্ডিং পিরিয়ড। বোঝা গেল? এই তিনের পরে চার দেবো, দিস ইজ করসপন্ডিং পিরিয়ড। সেটাই বলছে এরকম পরপর পিরিয়ডের মধ্যে দেখা যাচ্ছে নাইট্রো এই গ্রুপ 15 গ্রেটার দ্যান আয়নাইজেশন এনথালপি, আয়নাইজেশন আই লিখতে হবে না, এটা আই গ্রেটার, এই সরি গ্রুপ 15 আই এর অর্ডারটা কি হবে? গ্রুপ 15 গ্রেটার দ্যান গ্রুপ 16। এই কথাটা এখানে বলেছে যে এই করসপন্ডিং পিরিয়ড বরাবর আয়নাইজেশন এনথালপির অর্ডারটা গ্রুপ 15 এর বেশি, গ্রুপ 16 এর কম। গ্রুপ 15 এর বেশি মানে কে কে? নাইট্রোজেন হতে পারে, ফসফরাস হতে পারে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, SB, BI। নিজেদের মধ্যে বলেনি, এই যে গ্রুপ 15 এর মধ্যে বলেনি, কিন্তু গ্রুপ 15 এর মধ্যে বললে কি হতো? নিজেদের মধ্যে বললে কি হতো? উপর থেকে নিচে নামলে কি হয়? কমে যায়, নাইট্রোজেনের বেশি হতো, তাই না? উপর থেকে নিচে নামলে কমে যাবে। কিন্তু বলেছে যে করসপন্ডিং পিরিয়ড মানে সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ডের মধ্যে কম্পেয়ার করতে হবে। আর এখানে গ্রুপ 16 বলতে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তাহলে এই যে করসপন্ডিং মানে কি? গ্রুপ 15, গ্রুপ 16। তাহলে আমার কি বলেছিল যে গ্রুপ 16 এলিমেন্ট অফ লোয়ার আয়নাইজেশন। তাহলে আমার এই যে এর সাথে এ, দিস ইজ এর সাথে এ কানেকশন হবে পরপর, নাইট্রোজেনের পরে অক্সিজেন, করসপন্ডিং পিরিয়ড গ্রুপ 16, গ্রুপ 15, গ্রুপ 15, গ্রুপ 16। করসপন্ডিং মানে গ্রুপ 15 এর একটা, গ্রুপ 16 এর একটা। তাহলে এইবার বলো গ্রুপ 15 এর বেশি, গ্রুপ 16 এর কম আয়নাইজেশন এনথালপি। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন এদের যদি অর্ডারটা বলা হয়, তাহলে কার বেশি হবে? গ্রুপ 15 এর বেশি। তাহলে কি বলবো? নাইট্রোজেন গ্রেটার দ্যান অক্সিজেন। করসপন্ডিং বলতে ফসফরাস, সালফার, মানে গ্রুপ 15 এর একটা, গ্রুপ 16 এর একটা, দিস ইজ করসপন্ডিং। এই যে সেকেন্ড পিরিয়ডের মধ্যে ছিল নাইট্রোজেন, থার্ড পিরিয়ডের মধ্যে চলে আসলো কে? এগুলো লিখতে হবে না, আমি লিখে দেবো। তাহলে আমি এই প্রথম পিরিয়ডে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে যখন দেখবো, তখন কিন্তু নাইট্রোজেন গ্রেটার দ্যান অক্সিজেন। কেন? আমার কথায় রয়েছে গ্রুপ 15, গ্রুপ 15 গ্রেটার দ্যান গ্রুপ 16। তাহলে আবার যদি এইটা দেখি ফসফরাস সালফার, ফসফরাস গ্রেটার দ্যান সালফার। নিজেদের মধ্যে না, গ্রুপ বরাবর নিজেদের মধ্যে না, করসপন্ডিং মানে পাশাপাশি, পাশাপাশি, পরপর। বোঝা গেল? এইবার আমি লিখে দিই, এইবার সুন্দর করে লিখে দিই।
কিসের? এই যে করসপন্ডিং তোমার নাইট্রোজেনের কি হয়, নাইট্রোজেন এই যে লেফট টু রাইটে উপর থেকে সাইজটা কি হয়, নাইট্রোজেনের সাইজটা, নাইট্রোজেন এই যে নাইট্রোজেন তো 7 আর এদিকে কি অক্সিজেন 8, তাহলে এটার নাইট্রোজেন যখন উপর থেকে নিচে নামি তখন কি হয়, তখন কিন্তু আমাদের সাইজ বাড়ে। তাহলে লেফট টু রাইটে যাচ্ছি তো, এই যে লেফট এই যে রাইট, তাহলে লেফট টু রাইটে গেলে সাইজ কি হবে, ডিক্রিজ করবে, সাইজ কমে যাবে, ডিক্রিজ করবে। এটা এক্সেপশনাল আছে, ঠিক আছে, এটা এক্সেপশনাল, এটা এক্সেপশনাল, এখানে আমি লিখি পুরো এক্সেপশনাল। এটা বেরিলিয়াম বোরন এক্সেপশনাল কেস, নাইট্রোজেন অক্সিজেন এক্সেপশনাল কেস, ফসফরাস সালফার এক্সেপশনাল কেস, ঠিক আছে। এটাই হচ্ছে মেন জিনিস, ওটাই বলতাম ঠিক, এটা ব্যতিক্রম, ঠিক আছে। তো সেকেন্ড পিরিয়ডের মধ্যে কি কি এলিমেন্ট আছে সেটা জানতে হবে। সেকেন্ড পিরিয়ডের মধ্যে কারা কারা আছে, সেকেন্ড পিরিয়ডের মধ্যে কারা কারা সেকেন্ড পিরিয়ডের মধ্যে জানা নেই, তাহলে বেসিকেই গন্ডগোল। 3 থেকে 3 সেকেন্ড পিরিয়ড বলতে কত থেকে, তোমার 3 থেকে পুরো 10 পর্যন্ত অ্যাটমিক নাম্বার। তাহলে 3 থেকে কারা কারা আছে, 3 থেকে এখান থেকে লিখবে এরকম করে, লিথিয়াম, তারপরে কি বেরিলিয়াম, তারপরে কি বোরন, তারপরে কি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তারপরে নিয়ন। তাহলে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট বলতে আজকের থেকে মনে থাকবে। এইবার আমার একটা বলতে হবে যে এটা কি হলো, আয়নাইজেশন এনথালপির অর্ডার হলো, আয়নাইজেশন এনথালপির অর্ডার না, জাস্ট আমি সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট গুলো লিখলাম, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট গুলো লিখেছি। সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট বলতে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। এইবার আমার কথা হচ্ছে পিরিয়ড আর গ্রুপ কাকে বলে, পিরিয়ড, পিরিয়ড মানে কি বলেছিলাম, এরকম অ্যাটমিক নাম্বার বরাবর হয়, তাই তো, লেফট টু রাইট, লেফট টু রাইট অ্যাটমিক নাম্বার বরাবর হয়। আর পিরিয়ড মানে কি, উপর থেকে নিচে নামা। তাহলে আমাকে বলতে হবে আয়নাইজেশন এনথালপি উপর থেকে নিচে নামলে কি হয়, ডিক্রিজ করে, লেফট টু রাইটে গেলে কি হবে, লেফট টু রাইটে গেলে কি হবে, ইনক্রিজ করবে। তাহলে এখানে তো হাইড্রোজেনের লিথিয়ামের 1, বেরিলিয়ামের এই সরি 3, বেরিলিয়ামের কত 4, বোরনের 5, 6, 7, 8, 9, 10। এবার বলে ফেলো এটা লেফট টু রাইটে আছে কি বরাবর আছে, গ্রুপ না পিরিয়ড। এবারে বলতে হবে এটা গ্রুপ না পিরিয়ড বরাবর আছে, যে পুরো পরপর পরপর, আরে পিরিয়ড মানে অ্যাটমিক নাম্বার বরাবর পুরো পরপর, তাহলে পরপর আছে তো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন সব পরপর আছে। তাহলে এটার আয়নাইজেশন এনথালপি কি হবে, কার বেশি হবে কার কম হবে, পিরিয়ড বরাবর আয়নাইজেশন এনথালপি কমে না বাড়ে, পিরিয়ড বরাবর লেফট টু রাইটে গেলে, লেফট টু রাইটে, আরে এরকম করে লিখি, আরে ইজি জিনিস বুঝতে পারছে না। লিথিয়াম এইবারে বুঝতে পারবে, 3 থেকে লিথিয়াম, এই যে বেরিলিয়াম, এই যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, অ্যানিয়ন, এটাকে বলে কি সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। আমি কিন্তু আয়নাইজেশন এনথালপি অর্ডার করে দিই করো, এটাকে বলে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। থার্ড পিরিয়ড এলিমেন্ট সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। তাহলে এবারে কি, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10, এই তাহলে লেফট টু রাইট যাচ্ছে, এটা লেফট টু রাইট আছে তো, পরপর আছে তো, তাহলে পিরিয়ড বরাবর আছে তো, তাহলে পিরিয়ড বরাবর লেফট টু রাইটে গেলে আয়নাইজেশন এনথালপি কি হয়, আয়নাইজেশন এনথালপি কি হয়, পিরিয়ড বরাবর গেলে আয়নাইজেশন এনথালপি কি হয়, সেকেন্ড পিরিয়ডে আয়নাইজেশন এনথালপি কি হয়, আয়নাইজেশন এনথালপি কি হবে এখানে, সেকেন্ড পিরিয়ডের আয়নাইজেশন এনথালপি কি হবে, সেকেন্ড পিরিয়ড, আচ্ছা ওটা ওটা বলতে হবে না, ঠিক আছে, ওটা ও লাগবে না, ওসব লাগবে না, ওসব কিচ্ছু করতে হবে না, আমি যেটা বোঝাচ্ছি সেটাই বোঝাবো, ওটা পিরিয়ডিক টেবিলে বোঝাবো। আচ্ছা থার্ড পিরিয়ড এলিমেন্ট কারা, থার্ড পিরিয়ড এলিমেন্ট কারা জানা নেই, বেসিক জিনিস না জানলে কি করে হবে। থার্ড পিরিয়ড এলিমেন্ট বলতে, থার্ড পিরিয়ড এলিমেন্ট বলতে সোডিয়াম, একদম সোজা তো, এই বেরিলিয়ামের পরে কে থাকে, এটা ফার্স্ট, এই যে ফার্স্ট গ্রুপ, বেরিলিয়ামের পরে সেকেন্ড গ্রুপ বিই এমজি, পরপর 11, 12, তারপরে কি অ্যালুমিনিয়াম 13, তারপরে কি 14, মিলছে কার্বনের নিচে 14, এই যে 14 তোমার 14 কার অ্যাটমিক নাম্বার, কার 14 অ্যাটমিক নাম্বার, 14 কার, সিলিকন, সিলিকনের 14, আর এখানে ফসফরাসের 15, ফসফরাস, সালফারের 16, আর তোমার ক্লোরিনের 17, আর এখানে 18।
তোমার আর্গন, আর্গন আমাকে বলতে হবে না। এইবার এইবার আমি যেটা বলবো করসপন্ডিং পিরিয়ড বলতে যেটা বোঝাচ্ছে করসপন্ডিং পিরিয়ড, তাহলে আমার এখানে পড়ছি গ্রুপ 15 আর 16 নিয়ে কথা। এই যে গ্রুপ 15 আর 16 কোথায় আছে, এটা কি আছে, এটা এটা কত, এটা গ্রুপ 15 আর এটা কত গ্রুপ 16। এটা তাহলে আমার তো এটা গ্রুপ হয়ে গেল, আমি যেভাবে টেনেছি এটা তো গ্রুপ হয়ে গেল। এটা কি হলো, এটা উপর থেকে নিচে, আমার তো এটা চাইনি, আমার এখানে চেয়েছে করসপন্ডিং পিরিয়ড মানে পাশাপাশি। এটাকে এটাকে পিরিয়ড বলে, এই এটাকে কি পিরিয়ড বলে, এরকম আমি যেমন করে টেনেছি এটাকে কি পিরিয়ড বলে, এটাকে বলে গ্রুপ বলে। আমি যেভাবে বক্সটা টেনেছি, তাহলে এইভাবে এখানে টানলে হবে না। তাহলে কিভাবে টানতে হবে আমি সব রকম দেখিয়ে দিচ্ছি, কিন্তু সব রকম দেখিয়ে দিচ্ছি। এই লাইনটার মানে ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলছি কার্বন, তারপরে ছিল আমার নাইট্রোজেন, তারপরে ছিল আমার 7 অক্সিজেন, আর এখানে সিলিকন, এখানে ফসফরাস, এখানে সালফার। করসপন্ডিং পিরিয়ড বলতে বাংলা কথায় পরিষ্কার এবার বুঝে নাও, এই যে পাশাপাশি একই পিরিয়ডের মধ্যে, এই সেকেন্ড পিরিয়ডের মধ্যে করসপন্ডিং এটাকে পিরিয়ড বলে, পাশাপাশিটাকে পিরিয়ড বলে। আমি লিখে দিয়েছিলাম, ও পিরিয়ডিক টেবিল এখনো করেনি, পিরিয়ড মানে পাশাপাশি। তাহলে এই যে আমার দুটো গ্রুপের কথা বলেছে না, এই নাইট্রোজেন হচ্ছে 15 আর এই অক্সিজেন হচ্ছে 16, এই ফসফরাস হচ্ছে 15, এই সালফার হচ্ছে 16। তাহলে আমার কথাই বলছে গ্রুপ 16 এলিমেন্ট হ্যাজ লোয়ার আয়নাইজেশন এনথালপি ভ্যালুস কম্পেয়ার্ড টু দোজ অফ দ্য গ্রুপ 15 এলিমেন্ট। তার মানে কি এই এর হচ্ছে সবথেকে কম, এই যে এ গ্রেটার দেন, এই যে এটা হচ্ছে আয়নাইজেশন এনথালপি। আমি জাস্ট এই দুটো করসপন্ডিং পাশাপাশি দেখালাম, জাস্ট এই দুটোর অর্ডারটা দেখালাম। কেন কেন বেশি, এইবার অ্যান্সারটা দিই। এখানে কেন বেশি, এখানে কেন বেশি, নাইট্রোজেনে কেন বেশি হবে, নাইট্রোজেন কেন বেশি হবে অক্সিজেনের তুলনায়, হিসাব মতো কি বলছে, হিসাব মতো কি উপর থেকে নিচে নামলে বাড়ে, লেফট টু রাইটে গেলে কি হয়, কমে, লেফট টু রাইটে গেলে বাড়ে। ভালো করে বুঝতে হবে, কিন্তু আমরা জানি আয়নাইজেশন এনথালপি উপর থেকে মানে এরকম গ্রুপ বরাবর যদি নিচে নামতাম তাহলে আয়নাইজেশন এনথালপি কি হতো, কমতো। তাহলে লেফট টু রাইটে গেলে কি হবে, লেফট টু রাইটে গেলে কি হবে, বাড়বে, বাড়বে। তাহলে হিসাব মতো লেফট টু রাইটে, এ লেফটে আছে রাইটে আছে, তাহলে তো এর বেশি হওয়ার কথা, অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন, এটাই তো হওয়ার কথা হিসাব মতো। কিন্তু হলো কি নাইট্রোজেন গ্রেটার দ্যান অক্সিজেন, কেন কেন, কারণ এই যে গ্রুপ 15 এলিমেন্ট এদের পি অরবিটালটা কি অবস্থায় থাকে, পি অরবিটালটা গ্রুপ 15 এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি ছিল, NH2 NP3। তাহলে পি অরবিটাল কি অবস্থায় আছে, পি অরবিটাল কি অবস্থায় আছে, হাফ ফিল্ড অবস্থায় আছে। তাহলে অর্ধপূর্ণ অবস্থায় যদি কোনো পি অরবিটাল থাকে, সে এস হোক, পি হোক আর ডি হোক, সেটার আয়নাইজেশন এনথালপি মোর 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 বেশি হয়। বোঝা গেল, অ্যান্সারটা পেয়ে গেছে, অ্যান্সারটা পাওয়া গেছে, ক্লিয়ার একদম পুরো। এই হওয়া কথা অক্সিজেনের বেশি, হিসাব মতো অক্সিজেনের বেশি হওয়া কথা, কিন্তু এই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের কেন বেশি হচ্ছে, নাইট্রোজেনের পি অরবিটালটা হাফ ফিল্ড অবস্থায় আছে। আমি কারণটা লিখে দেবো, চিন্তা নেই, এখনো শেষ হয়নি এখানে। এই যে করসপন্ডিং পিরিয়ড এটা শেষ হয়নি, এরপর আছে, কিন্তু আমি জাস্ট এই লজিকটা দিচ্ছি, এটা এনসিইআরটি নেই। এই যে বোঝা গেল করসপন্ডিং পিরিয়ড মানে কি, আমি কিন্তু করসপন্ডিং পিরিয়ড পাশাপাশি একই পিরিয়ডের মধ্যে গ্রুপ 15 এলিমেন্ট, গ্রুপ 16 এলিমেন্ট দুজনের মধ্যে আয়নাইজেশন এনথালপিটা যদি কম্পেয়ার করি, কার বেশি হবে, কার বেশি হবে, নাইট্রোজেন গ্রুপ 15 গ্রেটার দ্যান গ্রুপ 16। ভুল যেন না হয় কিন্তু, group 16 element have lower ionization enthalpy values compared to the group 15 element corresponding period because, যেটার অ্যান্সার শুনতে চাচ্ছিলি এত সময়, বিকজ লিখতে হবে, বিকজ মুছে দিলাম, এটা হয়েছে, এটা লেখা হয়েছে, এটা টোকা হয়েছে। করসপন্ডিং পিরিয়ড মানে পাশাপাশি দেখিয়ে দিলাম একই পিরিয়ডের মধ্যে গ্রুপ 15 থাকবে, গ্রুপ 16 থাকবে, ক্লিয়ার একদম পুরো। তাহলে এইবারে লিখতে হবে বিকজ পিরিয়ড, করসপন্ডিং পিরিয়ড, বিকজ কেন বেশি হচ্ছে গ্রুপ 15 এর, গ্রুপ 15 এর কেন বেশি হচ্ছে, বিকজ তার কারণ হচ্ছে বিকজ গ্রুপ 15 এলিমেন্ট, গ্রুপ 15 এলিমেন্ট, গ্রুপ 15 এলিমেন্টস, গ্রুপ 15 এলিমেন্টস, গ্রুপ 15 এলিমেন্টস have extra stable half filled। এটা আবার দেখাতে হবে কি করে, ওই যে দেখিয়ে দিলাম তো, NH2 NP3, P3 মানে কত,
হাফ ফিল্ড, p6 মানে ফুল ফিল্ড, p তে 6টা ইলেকট্রন থাকে, তাহলে এক্সট্রা স্টেবল হাফ ফিল্ড, এক্সট্রা স্টেবল হাফ ফিল্ড p অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন, p অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন কেন বেশি হলো বোঝা গেল। করসপন্ডিং পিরিয়ডে গ্রুপ 15 এর আয়নাইজেশন এনথালপি কেন বেশি হলো, করসপন্ডিং পিরিয়ডে গ্রুপ 15 এর আয়নাইজেশন এনথালপি কেন বেশি হলো, কনসেপ্ট ক্লিয়ার একদম। কারণ গ্রুপ 15 এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট আছে তাদের p অরবিটালটা হাফ ফিল্ড অবস্থায় আছে, আর আমরা জানি কোন অরবিটাল হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অবস্থায় থাকলে তাদের আয়নাইজেশন এনথালপি ম্যাক্সিমাম হয়। পুরো কনসেপ্ট ক্লিয়ার, একই পিরিয়ডের মধ্যে গ্রুপ 16 গ্রুপ 15 দুটোই থাকবে, ক্লিয়ার একদম পুরো। ওকে, নেক্সট ইলেকট্রন গেইন এনথালপি। দেখো ইলেকট্রন গেইন এনথালপি, ঝপাঝপ তাড়াতাড়ি। ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি একটা জিনিস অনেক সময় ধরে বোঝালাম, কিন্তু এই জায়গাটা ক্লিয়ার করার জন্য, করসপন্ডিং পিরিয়ড মানে কি, একই পিরিয়ডের মধ্যে আর দ্বিতীয় পিরিয়ডে কারা থাকে, সেকেন্ড পিরিয়ডে কারা থাকে, সব কিন্তু থার্ড পিরিয়ডে কারা থাকে মুখস্থ করতে হবে বলে দিলাম কিন্তু। নেক্সট পয়েন্ট 7.10.5, 7.10.5 কি, ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন গেইন যেটা বোঝাচ্ছিলাম, ইলেকট্রন গেইন এনথালপি কিচ্ছু নেই, সবার প্রথমে আগে এটা হাজারখানা স্টার লাগাতে হবে। গ্রুপ 16 কিচ্ছু লিখবো না, আগে গ্রুপ 16 এলিমেন্ট অর্ডার, গ্রুপ 16 এলিমেন্ট ইলেকট্রন সংখ্যা লিখলাম, ইলেকট্রন গেইন এনথালপি অর্ডার, ব্যতিক্রম আছে এখানে, এটাই পরীক্ষায় আসবে। আমাদের বাংলা কথা কি, উপর থেকে নিচে নামলে কি হয়, ইলেকট্রন গেইন এনথালপি কি হয়, সব কমে যায়। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম হিসাব মতো কি উপর থেকে নিচে নামলে কমে, তাহলে অর্ডারটা কি হওয়ার কথা ছিল, অর্ডারটা কমে, যত নিচে নামবে কমবে, তাহলে অক্সিজেন গ্রেটার দেন সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এটাই সঠিক অর্ডার হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় এ চলে যাবে সবার লাস্টে, অক্সিজেনের সব থেকে কম, মনে থাকবে অক্সিজেনের সব থেকে কম, অক্সিজেনের সব থেকে কম, ক্লিয়ার। তাহলে অর্ডারটা লিখে নাও, যে একদম ইম্পর্টেন্ট ভীষণ, যে সালফার গ্রেটার দেন, পিরিয়ডিক টেবিলে বলবে সব, টেলুরিয়াম গ্রেটার দেন পোলোনিয়াম, এটা পিরিয়ডিক টেবিল আগে করা উচিত ছিল, তবু আমি করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে, পিরিয়ডিক টেবিলে সব করালে কনসেপ্ট ক্লিয়ার, তাহলে এই অর্ডারটা কিন্তু আসবে, বোঝা গেল। হ্যাঁ এক্সেপশনাল, এটা এক্সেপশনাল, এটা ব্যতিক্রম। কেন বোঝাচ্ছি, কেন কেউ বলে না, যখন কেউ পড়ায় সে বলে না কেন অক্সিজেনের কম হবে, কারণ এনসিইআরটি তে বলেছে একটা কথা, অক্সিজেন হ্যাজ কম্প্যাক্ট স্ট্রাকচার, অক্সিজেনের কম্প্যাক্ট স্ট্রাকচার থাকে, ঠিক আছে, এই অক্সিজেনের মধ্যে একমাত্র একটা কম্প্যাক্ট স্ট্রাকচার লক্ষ্য করা যায়। হোয়াট ইজ কম্প্যাক্ট স্ট্রাকচার, কনসেপ্ট রাখবে, বলছি সব বলে দিচ্ছি, লো টেনশন, সব বলে দেবো, লো টেনশন। ফার্স্ট পয়েন্ট গেল, কেন অক্সিজেনের সব থেকে কমে গেল, ওদিকে চলে গেল অক্সিজেন, কেন 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 কমে গেল, হওয়া কথা তো বেশি কথা ছিল, তো অক্সিজেনের তো বেশি হওয়া কথা ছিল হিসাব মতো, কিন্তু কমে গেল কেন, তার কারণ অক্সিজেন কম্প্যাক্ট স্ট্রাকচার, আর কম্প্যাক্ট কথার অর্থ হচ্ছে লুইস স্ট্রাকচার শো করে, লুইস স্ট্রাকচার শো করে মানে কি, কোভ্যালেন্ট বন্ড শো করে, কোভ্যালেন্ট বন্ড শো করে মানে কি, ওখানে ইলেকট্রনের শেয়ারিং হয়, আরে কোভ্যালেন্ট বন্ড যেখানে আছে সেখানে ইলেকট্রনের শেয়ারিং হবে, প্রথমেই বলেছি, সব বলে দিচ্ছি, চিন্তা নেই। তাহলে অক্সিজেন হ্যাজ, ফার্স্ট পয়েন্ট, অক্সিজেন হ্যাজ less oxygen has less negative, লেখো oxygen has less negative electron gain enthalpy, electron gain enthalpy আমি সংক্ষেপে লিখছি, oxygen has less negative electron gain enthalpy, একটু কালি ভরে নিও, ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস, এখানে পুরো কনসেপ্ট, ঠিক আছে, এখানে পুরো কনসেপ্ট, এখন যা পড়বে সব কনসেপ্ট, এটা যেন মনে থাকে, একবার যে পড়বে না সে বুঝে যাবে মজা কতটা কেমিস্ট্রির মধ্যে, যদি কিনা বোঝাতে পারে।
oxygen has less negative electron gain enthalpy than sulfur than sulfur, ঠিক আছে। তার মানে কি দুটোর সাথে কম্পেয়ার করেছে শুধু অক্সিজেন আর সালফারের মধ্যে প্রথমে, তাহলে এখানে কি হিসাব মতো কি দাঁড়াচ্ছে, অক্সিজেন লেস দ্যান সালফার, এটাই তো বলছে এক কথায়। অক্সিজেন হ্যাজ লেস ইলেকট্রোনেগেটিভ, এই লেস নেগেটিভ তার মানে কি অক্সিজেনের কম সালফারের বেশি, সেটাই তো হয়েছে অক্সিজেন আর সালফারের মধ্যে। এনসিটি এটা বলছে যে অক্সিজেন হ্যাজ লেস নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি দেন সালফার বিকজ কেন অক্সিজেনের কম, বিকজ এই যে বিকজ compact nature of oxygen, compact nature of oxygen, ভীষণ ইম্পর্টেন্ট, compact nature of oxygen atom, এইটার মানে এবারে বোঝাবো কম্প্যাক্ট, এই যে এইটুকু কম্প্যাক্ট নেচার অফ অক্সিজেন, এটা বোঝাবো। হোয়াট ইজ কম্প্যাক্ট নেচার অফ অক্সিজেন অ্যাটম, দেখো ভালো করে দেখো, প্রত্যেকে দেখো, সুন্দর করে দেখতে হবে এটা কম্প্যাক্ট নেচার মানে কি। তাহলে আমরা কি জানি, এটা মানে লিখে নিতে হবে LEWIS লুইস ডট অফ O2 মলিকিউল, ক্লিয়ার, লুইস ডট অফ O2 মলিকিউল, কম্প্যাক্ট কথার অর্থ হচ্ছে লুইস ডট ঘন সন্নিবিষ্ট জালক যেটাকে বোঝায়। তাহলে অক্সিজেন, তাহলে এই যে অক্সিজেন O2টাকে আমরা কি করে লিখবো, এই যে O2 এটাকে কি করে লিখবো, এখানে একটা অক্সিজেন দেবো, এখানে একটা অক্সিজেন দেবো, আর লুইস ডট করতে গেলে কি লাগে, সেই লাস্ট অরবিটালে যে কটা ইলেকট্রন থাকে, তাহলে গ্রুপ 6 অক্সিজেন তো গ্রুপ 16 এর এলিমেন্ট, তাহলে গ্রুপ 16 এর লাস্ট অরবিটালে কটা ইলেকট্রন থাকে, ভ্যালেন্সি কত, বাংলা কথা যেটা বলে ভ্যালেন্সি কত অক্সিজেনের, NH2 NP4 কত হলো, তাহলে 6, তাহলে ঝপাঝপ 6টা মেরে দাও, এই যে 2 3 4 5টা 6টা, এবারে এই অক্সিজেনেরও 6টা, 2 3 4 5টা 6টা, ক্লিয়ার। এইবার তাহলে কি করবে, অষ্টক পূর্ণ করতে হবে, অষ্টক, তাহলে এর এই অক্সিজেন আছে 6টা, তাহলে একে অষ্টক করতে গেলে এর থেকে কটা নেবে, এর থেকে কটা নেবে, এই যদি অষ্টক হতে চায় এ তো 1 2 3 4 5 6 6টা, তাহলে এর অষ্টক পূর্ণ হতে হবে, তাহলে অষ্টক হতে গেলে এখান থেকে কটা নেবে, কত হলো দেখে বলো, কত হলো দেখে বলো সবাই, কত হলো অক্সিজেন এখন কত, 8টা, তাহলে অষ্টক ফিল আপ হয়ে গেছে। তাহলে এই অক্সিজেন অষ্টক হয়েছে, কিন্তু কখন অষ্টক হয়েছে, পাশের অক্সিজেন থেকে 2টো ইলেকট্রন গ্রহণ করেছে, ক্লিয়ার। এইবারে এই অক্সিজেনের কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এ কি করবে এবার, তাহলে এর কটা দরকার, 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 আরে 6টা 2টো 8টায়, মাথার মধ্যে ঘোল ভরা নাকি, কিছুই বোঝে না, এর কটা দরকার, এখান থেকে কটা নেবে, 2টো নেবে, এর থেকে 2টো নেবে, ও এর থেকে 2টো নেবে, তাহলে কি একে অপরের মধ্যে কি করলো, ইলেকট্রনের কি করলো, এর থেকে 2টো নিয়েছে, আবার ও এর থেকে 2টো নিয়েছে, তাহলে 2টো করে টোটাল 4টে ইলেকট্রন নিয়েছে, তাহলে কটা ইলেকট্রনের শেয়ারিং হয়েছে, কটা ইলেকট্রনের শেয়ারিং হলো, কটা ইলেকট্রনের শেয়ারিং হলো, কটা ইলেকট্রনের, 4টে ইলেকট্রন, তাহলে কটা বন্ড তৈরি হলো, এই যে বন্ড তৈরি হয়ে গেল, কি বন্ড তৈরি হলো, দিস ইজ কোভ্যালেন্ট বন্ড। কেন কোভ্যালেন্ট বন্ড, কারণ এই 4টে ইলেকট্রনের শেয়ারিং হয়েছে, 2টো অক্সিজেন অ্যাটমের মধ্যে 4টে ইলেকট্রনের শেয়ারিং হয়ে যায়, যেখানে শেয়ারিং হয় সেটাকে কি বলে, কোভ্যালেন্ট বন্ড বলে। তাহলে 2টো কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে এখানে, এই কারণের জন্যই অক্সিজেনের কম সালফারের বেশি ইলেকট্রন, এই গ্রুপ 16 এর ইলেকট্রন গেইন এনথালপি। একটু আগে বলেছি ইলেকট্রন গেইন এনথালপি কথার অর্থ কি, মাথায় খুপড়িতে যদি বুদ্ধি থাকে তারপর সে বুঝে নেবে। ফার্স্টে কি বলেছিলাম, ইলেকট্রন গেইন এনথালপি কথার অর্থ কি, শেয়ারিং, তাই না, ইলেকট্রন গেইন এনথালপি বোঝা গেল, এই যে কোভ্যালেন্ট বন্ডের জন্য এখানে তোমার শেয়ারিং হয়েছে, এটা ক্লিয়ার। কম্প্যাক্ট স্ট্রাকচার মানে লুইস ডট, এই যে ক্লিয়ার একদম পুরো। তারপরের পয়েন্ট, নেক্সট পয়েন্ট এখন হয়নি, নেক্সট পয়েন্ট, বাট তাহলে এখানে কি হলো, বাট নেক্সট পয়েন্ট, নেক্সট বুঝতে হবে কনসেপ্ট, ঠিক আছে, এনসিটি বোঝা অত সোজা না। নেক্সট বাট, এবারে লেখো পরের পয়েন্ট, বাট ফ্রম, এটা তো 2টো অ্যাটমের মধ্যে ইলেকট্রন গেইন এনথালপি হলো, যে অক্সিজেন আর সালফারের মধ্যে হলো, কিন্তু আরো তো আছে, বাট কিন্তু বাট ফ্রম সালফার, ফ্রম, কারণ আমার পুরো অর্ডারটা কি, সালফার গ্রেটার দ্যান সেলেনিয়াম, সালফার থেকে আবার কি হয়ে যাচ্ছে, অক্সিজেন আর সালফারের মধ্যে কি হলো, সালফারের বেশি অক্সিজেনের কম,
কিন্তু সালফার থেকে পোলোনিয়াম পর্যন্ত কি হলো, ডিক্রিজ করে গেছে। তাহলে বাট ফ্রম সালফার onwards the value again the value again become মুখস্থ করবে, যে চারটা লিখে দিয়েছে ক্লিয়ার হয়ে যাবে। become less negative up to polonium ক্লিয়ার। তাহলে কারেক্ট অর্ডার কোনটা, আবার লিখছি কারেক্ট অর্ডার। তাহলে কারেক্ট ইলেকট্রন গেইন এনথালপি অফ গ্রুপ 16 অর্ডারটা কি দাঁড়ালো, সবার থেকে বেশি কার, তাহলে সালফার, তারপরে কে সেলেনিয়াম, তারপরে কে টেলুরিয়াম, পোলোনিয়াম, অক্সিজেন। খতম, পুরো খতম, একদম পুরো। ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই পরীক্ষায় আসে কিন্তু এটা, ঠিক আছে। অক্সিজেনের কেন বেশি, কম্প্যাক্ট নেচার, এটুকুই জিজ্ঞেস করবে, ডিটেলসে যাবে না, ওইটাই তো মনে থাকবে না পরীক্ষার আগের দিন, যে অক্সিজেন আর সালফারের মধ্যে সবাই জানে যে অক্সিজেনের কম সালফারের বেশি, কিন্তু কেন এনসিইআরটি তে বলে দিই যে কম্প্যাক্ট নেচার অফ অ্যাটম, ক্লিয়ার, একদম ক্লিয়ার, পুরো একদম ক্লিয়ার। এই পর্যন্তই এখন হবে, এই পর্যন্তই হবে, ঠিক আছে। আর একটা জিনিস বাকি আছে, ইলেকট্রোনেগেটিভিটি, ওটা হবে কবে, ওটা হবে হচ্ছে পরের দিন, ক্লিয়ার। পুরো 1 ঘন্টার ক্লাস করিয়েছি, যেহেতু আমি ডেলি ক্লাস করাই, শুধু কালকের দিনটা হবে না, কেমিস্ট্রি কোনো ক্লাসই হবে না কালকে, হবে কবে, হবে হচ্ছে রবিবারের দিন আর ক্লাস হবে, নেক্সট ক্লাস রবিবার, সানডে সন্ধ্যায়। কালকে যদি পারি কেমিস্ট্রিটা পড়াতে পারি, ঠিক আছে, বা রেকর্ডেডও দিতে পারি, কিন্তু এগুলো রেকর্ডেড দিলে বোঝা মুশকিল আছে, কারণ অনেকের কনসেপ্টটা থাকবে না।